আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের বৃত্ত চ্যাপ্টার অর্থাৎ 4.1 নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা বৃত্তের ওপরে 9টি ক্লাস নিয়ে ফেলেছি। আজ আমরা 10তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা মূলত বৃত্তের বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়ের কাজ করছি এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করছি। পূর্বের ধারাবাহিকভাবে 9টি ক্লাস যারা ইতিপূর্বে করে ফেলেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আর যারা পূর্বের ক্লাসগুলো করেননি, আমি অনুরোধ করব আমাদের পূর্বের ক্লাসগুলো করে আসবেন। সেখানে অনেক বেসিক এবং ছোট ছোট বিষয়গুলো ভেঙে আলোচনা করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসে শুরু করে ফেলি আমরা। তাহলে আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি হলো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দুগামী, অর্থাৎ 1 এত বিন্দু দিয়ে যায়। তাহলে বিষয়টি কি প্রিয় শিক্ষার্থীরা, চলুন দেখি যে এরূপ একটি বৃত্তের ইকুয়েশন অর্থাৎ সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে যা উভয় অক্ষকে স্পর্শ করে। আপনাদের কি মনে আছে উভয় অক্ষকে স্পর্শ করে বলতে বিষয়টা কি? বিষয়টি আমরা ধরে নিচ্ছি, বিষয়টা এরকম। এটি হলো আমাদের একটি বৃত্ত। ওকে, এখন এই বৃত্তটা যদি অক্ষকে স্পর্শ করে, বিষয়টা কি অক্ষকে স্পর্শ করার কথা বলা হয়েছে। ওকে, আমরা ধরে নিচ্ছি এটা এক্স এক্সিস্ট, এটা ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম। বিষয়টি আমরা একটু লক্ষ্য করি খুব ভালোভাবে যে আমাদের এটি হলো একটি বৃত্ত যা অক্ষদ্বয়কে স্পর্শ করেছে, অর্থাৎ এক্স অক্ষকেও স্পর্শ করেছে, এটি একটি বিন্দু, এবং ওয়াই অক্ষকেও স্পর্শ করেছে, এই একটি বিন্দু। আমি বোঝানোর খাতিরে এই চিত্রটি এঁকেছি, যদিও পরীক্ষায় চিত্র আঁকা একদম জরুরি বা আবশ্যক কিনা চিত্র না আঁকলেও চলবে, তবে বোঝানোর জন্য চিত্রটা দেখানো হচ্ছে যে উভয় অক্ষকে স্পর্শ করছে। তাহলে যদি বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে এবং তার কেন্দ্র ধরলাম এই জায়গায়, তো বৃত্তের কেন্দ্র যাই হোক না কেন, বৃত্তের কেন্দ্র যদি এরকম সাধারণত আমরা ধরে মনে করি যে একটি বৃত্তের ইকুয়েশন, দেখি বৃত্তের কেন্দ্র আমরা সাধারণত ধরি এজ এবং কে, এটা আমরা সাধারণত ধরি। এখন বৃত্তের কেন্দ্র যেহেতু এইচ কে আর বৃত্তটা যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে বলুন তো এখান থেকে এই মানটুকু হলো এইচ আর উপরেরটুকু হলো আমাদের কে, এই মানটা হলো কে। আবার এই মানটাও তাহলে কি এইচ, কারণ এইটুকু যদি এইচ হয়, তাহলে বিষয়টি যা দেখা যাচ্ছে বৃত্তটি যখন উভয় অক্ষকে স্পর্শ করে অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষকে, তখন তার ব্যাসার্ধ হয় ভুজ এবং কোটির সমান। অর্থাৎ আমি বলতে পারি বৃত্তটির ব্যাসার্ধ যে কথা আর কে একই কথা, এজ একই কথা, অর্থাৎ বৃত্তের ভুজ কোটি কার সমান হবে? ব্যাসার্ধের সমান। এটি হলো আমাদের সর্বপ্রথম কি পয়েন্ট। বিষয়টি কি বুঝতে পেরেছি? কারো যদি কোনো সমস্যা থাকে, এগুলো আমরা বিগততেও আলোচনা করে এসেছি, বিগত ক্লাসগুলোতে অনেক ডিটেলস এবং স্বাভাবিকভাবে আলোচনা রয়েছে, আপনারা দেখে আসবেন। তো দেখি বিষয়, আশা করি যারা নিয়মিত ক্লাস করছেন তারা এই বিষয়টি একদমই অবগত যে যখন একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে তখন তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ এবং কোটির সমান। শুধু যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে ব্যাসার্ধ হতো শুধু ভুজের সমান। শুধু এক্স অক্ষকে যদি স্পর্শ করে তখন ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। এবং এখানে বলেছে বৃত্তটি এত বিন্দুগামী। ওকে, তো চলুন মেইন অঙ্কে আমরা ফিরে আসি। এইটুকু অংশ থেকে আমরা এটা বলতে পারি না, তাহলে বৃত্তের সমীকরণ হবে এরকম, এক্স মাইনাস এজ হোল স্কোয়ার কেন্দ্রের ভুজ প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার। এটি কিন্তু আমাদের জেনারেল সূত্র। এটা হলো বৃত্তের কেন্দ্র আর এটা হলো বৃত্তের
ব্যাসার্ধ, এটা বৃত্তের কেন্দ্র এইচকে আর ব্যাসার্ধ হলো আর। ওকে, তো যাই হোক চিত্রটি এঁকেছি শুধু আপনাদের একটু বোঝার জন্য। তো চলুন আমরা অঙ্কে একদম ফিরে যাই, এটা আর দরকার নেই, আসুন ম্যাথে চলে যাই আমরা। ওকে, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, সেহেতু বৃত্তের কেন্দ্রের যে ভুজ অথবা কোটি সেটি কার সমান হবে? ব্যাসার্ধের সমান। এটি হলো আমাদের কি পয়েন্ট, এটা আশা করি সকলে বুঝেছি। যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে সেহেতু বৃত্তের ব্যাসার্ধটা কার সমান হবে? ভুজ এবং কোটির সমান। তাহলে চলুন ধরে নিই যে বৃত্তের ব্যাসার্ধ আর, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, আমরা ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হলো আর। তাহলে ভুজ এবং কোটি কি হবে? অবশ্যই ভুজেরও মান আর হবে এবং কোটিরও মান আর হবে। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণটা আমরা কি পাবো? একটু নিচে নামি নেই। ওকে, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি একটু বলি। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর, তাহলে ব্যাসার্ধটা কার সমান হবে? ভুজ এবং কোটির সমান। তার মানে বৃত্তটির ভুজও আর কোটিও আর। বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি যে তার ভুজও হবে আর এবং কোটিও কি হবে? আর হবে। মানে এরকম, মানে একটু লিখিয়ে নিচ্ছি, বোঝার জন্য লিখতেছি। অর্থাৎ কেন্দ্রটি কি হবে? আর আর, বিষয়টি এরকম। ওকে, তাহলে বৃত্তের সমীকরণ আমরা কি জানি? এক্স মাইনাস ভুজের কোটি কেন্দ্রের ভুজ হবে হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস আবার কোটি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কী হবে? ব্যাসার্ধ স্কয়ার মানে আর স্কয়ার। অর্থাৎ কেন্দ্রের ভুজ কোটির যা স্থলে আমরা আর ব্যবহার করেছি এবং ব্যাসার্ধ তো আরই। এটি হলো আমাদের বৃত্তের সমীকরণ। তো অলরেডি এটি আনসার, কিন্তু আমরা কিন্তু এখনও আর আননোন, অর্থাৎ আর এর মান কিন্তু আমরা পুরোপুরি জানি না। তাহলে এখন আর এর মানটি আমাদের বের করতে হবে। একটু উপরের দিকে লক্ষ্য করি, বৃত্তটি আবার 1,8 বিন্দুগামী। তাহলে 1,8 বিন্দুগামী হয় 1,8 বিন্দু দ্বারা এই বৃত্তের এই সমীকরণকে আমরা কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে চলুন 1,8 বিন্দু দিয়ে সিদ্ধ করে ফেলি, আর সিদ্ধ করলে আর এর মানটি বের হয়ে আসবে। আবার বৃত্তটি 1,8 বিন্দুগামী হয় আমরা কি করতে পারি? 1,8 বিন্দু দ্বারা সিদ্ধ করতে পারি, সিদ্ধ করে পাই। ওকে, তাহলে আসুন এই 1 নং বৃত্তটিকে কি করবো? তাহলে আমরা সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করলে কি দাঁড়াচ্ছে? এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি? 1 মাইনাস আর হোল স্কয়ার, ওয়াই এর স্থলে বসাবো 8 মাইনাস আর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তো এটি আমরা একটু ক্যালকুলেশন করতে থাকি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা একবারে করে ফেলতেছি, প্লাস আর স্কয়ার, এটাকেও করলে 64 16r প্লাস আর স্কয়ার, আর ওই পাশের আর স্কয়ার এদিকে আসলে হবে মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু থাকবে 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ক্যালকুলেশনগুলো করেছি এগুলো একদম ইজি। এ মাইনাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, এখানে এ মাইনাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, আর স্কয়ারটা এদিকে আসে হয়ে গেছে মাইনাস আর স্কয়ার। এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো ইচ্ছে মতো সমাধান করবেন, কোনো সমস্যা নেই। তাহলে একটু লক্ষ্য করি, আমাদের এ আর স্কয়ারটা কেটে যাচ্ছে, এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখানে একটি আর স্কয়ার রয়ে গিয়েছে, আর 16 মাইনাস 16r আর 2r 18r, আর এখানে বাকি রয়েছে কি দেখি সংখ্যা
64 আর এখানে আছে 1, তাহলে কত হবে 65 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এখন আর এর মান বের করব। যেহেতু এখানে দ্বিঘাত রয়েছে স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু বের হবে আমাদের দুটো। এটা ইচ্ছা মতো চাইলে আমরা এটা মিল টার্ম করতে পারি, আপনারা চাইলে এটাকে দ্বিঘাত ইকুয়েশনের মাধ্যমে আর এর মানটা বের করা যায়। ইচ্ছা, একদম ইচ্ছে মতো। কী করব আমরা, কি দ্বিঘাত করব না মিল টার্ম করব? মিল টার্ম। আচ্ছা চলুন মিল টার্ম করি তাহলে। মিল টার্ম করলে আমাদের 5 13 65 হয়, আর 5 13 18 হয়। ও, ক্যামেরাটা একটু নিচে নামিয়ে নেই, এই যে বিষয়টি একটু বুঝাই। মিল টার্ম যদি আমরা করতে চাই তাহলে আমাদের হবে এইটা 13 আর 5 আর 65 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী কমন নেব? ইজি, একদম ইজি পিজি। আর -13 -5 কমন নিলে আর -13 ইজ ইকুয়াল টু 0। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে, আরও নিয়ে চলে আসি, -13, এই দুটো মিলে একটা কমন চলে গেল। তাহলে আমাদের বাকি থাকলো এখানে আর এখানে -5, আর -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে বিষয়টা কি হয়, আর -13 ইজ ইকুয়াল টু 0 অথবা -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি আমরা আর এর মানটা কি পেলাম 13, আর এদিকে আর এর মানটা পাচ্ছি 5। তাহলে আমাদের দুটো ভ্যালুই কিন্তু প্রযোজ্য, দুটোই গ্রহণযোগ্য, দুটি ভ্যালু। তো চলুন আর এর মান যেহেতু পেয়ে গেলাম, তাহলে অলরেডি আমরা কি পেলাম? আর এর মান পাওয়া বলতে আমরা বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাওয়া। ওকে, আর ব্যাসার্ধ পেয়ে যাওয়া মানে কেন্দ্রভুজও পেয়ে যাওয়া। যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে, সেহেতু কেন্দ্রের ভুজ কোটি হবে ব্যাসার্ধের সমান। তাহলে চলুন এই আর এর ভ্যালু এখানে বসিয়ে দিলেই অঙ্কের আনসার হয়ে যাবে। তাহলে আসুন এই আর এর ভ্যালুটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, একটু লিখবেন যে আর ইজ ইকুয়াল টু এত হলে নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে একটু বিষয়টা দেখি। আর এর ভ্যালু যদি 13 হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস এখানে 13 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 13 ইন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 উপরে স্কোয়ার। ও, এদিকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাই মূলত আমাদের বৃত্তের ইকুয়েশন। চাইলে এটিকে আরও কাজ করা যায়, যে কি এটা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে আরও বড় করা যায়। না চাইলে এখানে অ্যান্সার দিলেও এটি আনসার। তো প্রিয় শিক্ষিতারা, আপনারা ইচ্ছা করলে একটু ভেঙে নেবেন, এটা আর আমি দেখাচ্ছি না। তো চলুন, আর এর কিন্তু আরও একটু ভ্যালু ছিল। আবার আর ইজ ইকুয়াল টু কী ছিল, আরেকটি 5 ছিল। তাহলে 5 হলে নির্ণয় বৃত্তের সমীকরণ, কারণ আর এর ভ্যালু তো আরেকটি ছিল, 5 ছিল। আমরা এই যে পেয়েছি 5ও পেয়েছি। যদি আমাদের 5 হয় তাহলে কী হবে, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5-এর উপরে। এটিও আমাদের অ্যান্সার। চাইলে এগুলোকে আরও 2-1টা লাইন ভেঙে করে ফেলা যায়। তাহলে আমাদেরকে কিন্তু কাঙ্ক্ষিত আনসার কি, কাঙ্ক্ষিত আনসার এটি বৃত্তের ইকুয়েশন, এটিও একটি বৃত্তের ইকুয়েশন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলেই আজকের এই ম্যাথটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা পরবর্তী ক্লাসে সেটা সলভ করে দেওয়ার বা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে বিষয়টি কি দাঁড়ালো, এরূপ বৃত্তের একটি সমীকরণ নির্ণয় করব যেটি উভয় অক্ষকে স্পর্শ করেছে। আর উভয় অক্ষকে স্পর্শ করা বলতে তার ব্যাসার্ধের সমান হবে ভুজকোটি, অর্থাৎ কেন্দ্রের ভুজকোটি কার সমান হবে, ব্যাসার্ধের সমান। আমরা ধরে নিয়েছিলাম ব্যাসার্ধ আর, তাহলে কেন্দ্র কি হবে, ভুজ এবং কোটি দুটোই কি হবে, আর এর সমান। যে কোনো ধরনের বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র পেলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি সাধারণ সমীকরণ জানি, এক্স মাইনাস ভুজ হল স্কোয়ার, যেহেতু ভুজ এখন আর, ওয়াই মাইনাস কোটি হল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ আমাদের আর। এবং এই বৃত্তটি আবার আমাদের বলে দেওয়া ছিল 1-8 বিন্দুগামী, 1-8 বিন্দুগামী হয় 1-8 বিন্দু দ্বারা এই সমীকরণটিকে বৃত্তের ইকুয়েশনকে আমরা সিদ্ধ করেছি। এবং সিদ্ধ করে আস্তে আস্তে আমরা যখন সলভ করেছি, তখন সলভ করে কিন্তু আমরা আর এর দুটি ভ্যালু পেয়ে গেছি। আর এই আর এর দুটি ভ্যালুই পরবর্তীতে আমরা
1 নং সমীকরণে বসিয়ে ফেলেছি। যখন r এর ভ্যালু 13 তখন আমাদের বৃত্তের সমীকরণ একটি এসেছে, আর যখন r এর ভ্যালু 5 তখন বৃত্তের সমীকরণ আমাদের আরও একটি চলে এসেছে। অর্থাৎ দুটি হলো আমাদের অ্যান্সার। চাইলে এগুলোকে ভেঙে আরও দুটো লাইন করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা নেক্সট পরের গাণিতিক সমস্যায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের আজকের দ্বিতীয় গাণিতিক সমস্যাটি দেখি। কিছুটা সিমিলার বিষয় বলেছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 5 একক দূরত্ব স্পর্শ করে। ওকে, এবং আরেকটু বাকি আছে, না আর বাকি নেই, এইটুকুই আমাদের, আর কিছু কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু এইটুকুই ইনফরমেশন দেওয়া যে বৃত্তটি উভয় অক্ষকে মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তীতে বা দূরবর্তী বিন্দুতে কি করেছে, স্পর্শ করেছে। তাহলে বিষয়টা একটু বলি আপনাদের। যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ধনাত্মক দিকে কত একক, 5 একক দূরত্বে স্পর্শ করে। এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? 5 একক দূরত্বে স্পর্শ করা, এই কথাটা কি দাঁড়ায়? তো আসুন আমরা বিষয়টি একটু দেখি। ভালো করে বোঝানোর জন্য আমি ধরলাম আমাদের এটি একটি বৃত্ত। এই বৃত্তটি ধনাত্মক দিকে, উভয় অক্ষকে কোন দিকে স্পর্শ করেছে, ধনাত্মক দিকে। তাহলে অবশ্যই এরকম বিষয়টি হবে। ধনাত্মক দিক বলতে প্রথম চতুর্ভাগের মধ্যে, ঘটনাটা কি, আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে বৃত্তটি। একটু আসি, বৃত্তটি কিন্তু উভয় অক্ষকে কি করেছে, স্পর্শ করেছে, কিন্তু ঘটনা বলেছে ধনাত্মক দিকে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে কত একক দূরত্বে, বলেছে 5 একক দূরত্বে স্পর্শ করে। তাহলে এই স্পর্শ বিন্দুর এখান থেকে এইটা, তার মানে স্পর্শ বিন্দুর ভুজ কত হবে, 5, আর কোটি তো নেই, 0। এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি আমরা বিষয়টি বলি, কত একক দূরত্বে অতিক্রম করেছে, এইটুকু, এই বিন্দুটা, এইটুকু আমাদের হবে 5। তাহলে প্রথমে হবে 0,5, অর্থাৎ বিন্দু দুইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আরেকবার ইমিডিয়েটলি আমরা গত যে ম্যাথটি করে আসলাম কিছুক্ষণ পূর্বে, যে উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজকোটি কার সমান হবে, ব্যাসার্ধের সমান। তাহলে একটু বোঝানোর চেষ্টা করি। এখান থেকে এটুকু কি কোটি, এই কোটির মানটা কত, 5। এখান থেকে এটা ভুজের মানটা 5। তার মানে অ্যাকচুয়ালি বৃত্তের কেন্দ্রটা কত, কেন্দ্র অবশ্যই 5, যার ব্যাসার্ধ কি 5। বিষয়টি কি শিক্ষার্থীরা আপনারা সকলে বুঝে গেছেন? একদম ইজি না বিষয়টা? যে তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে কিরকম, যে বৃত্তের ব্যাসার্ধটা দাঁড়াচ্ছে হলো আমাদের 5, এবং কেন্দ্র দাঁড়িয়ে যাচ্ছে কি, কেন্দ্র হয়ে গেছে 5, এই কন্ডিশন অনুযায়ী। যে কি, যেহেতু মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি এই স্পর্শ বিন্দুগুলো 5, 0, আর একটা হলো 0, 5। আর উভয় অক্ষকে স্পর্শ করা বলতে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হবে তার কি, ভুজ এবং কোটি সমান। তাহলে বৃত্তের কেন্দ্র তো অলরেডি পাচ্ছি 5, কারণ এইটুকু 5 আর উপরটুকু আমাদের 5, অলরেডি বিষয়টি কিন্তু ডান। তো চলুন এটাকে একটু লিখে খালি করতে হবে আর কি, আর কিছু না। আমি চিত্র এঁকেছি, এটা আপনাদের বোঝার সহজ করে বোঝার জন্য এটি আঁকা হয়েছে। পরীক্ষায় চাইলেও আঁকতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। তো আমরা চলুন একটু লিখে বিষয়টি প্রকাশ করি। যেহেতু স্পর্শ করে, সুতরাং বৃত্তটির কেন্দ্র কি হবে, আপনারা বলুন। একদম খুবই ইজি বিষয়টি। তাহলে কেন্দ্র অবশ্যই কি হবে, 5, এবং ব্যাসার্ধ কত হবে,
5 হবে। অলরেডি এটি পেয়ে গেলাম। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ কী হবে? একদমই খুবই ইজি। নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে দেখি প্রিয় শিক্ষার্থীরা, নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা কি জানি? এক্স মাইনাস ভুজের মান কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, মানে কি 5-এর উপরে স্কোয়ার। ওকে, তাহলে বিষয়টি বলি, এটিই মূলত আমাদের আনসার। আর চাইলে দুটি লাইন আরও করা যেতে পারে, ভেঙে নিতে পারি আমরা। যদি আমরা একটু ভেঙে নিই তাহলে এটা হবে এক্স স্কোয়ার 10x প্লাস এখানে আসবে 25 এ মাইনাস হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতেছি। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস কত হবে 10y প্লাস 25 আর 5-এর উপর স্কোয়ার 25, এ পাশে এসে হবে -25, অ্যাকচুয়ালি ওইদিকে থাকবে শুধু 0। তাহলে এই বিষয়গুলো কি পাচ্ছি আমরা একটু বলি। এই 25 বাদ, তাহলে এখানে শুধু থাকতেছে আমাদের এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে যদি আগে নিয়ে আসি শুধু ওয়াই স্কোয়ার, এখানে থাকছে -10x, থাকতেছে -10y, আর বাকি হলো কি এইখানে শুধু রয়েছে 25, আর কেউ আছে এই যে 25 পড়ে আছে, প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটি হলো আমাদের মূলত আনসার। ওকে, খুব ইজি না? চাইলে লেখার ভাষাটা কিন্তু আপনারা আপনাদের মতো করেও লিখে ফেলতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। তো আশা করি ম্যাথটি খুব ইজি এবং সহজভাবে বুঝতে পেরেছেন। এটি কিছুই না, এটি ছিল পূর্বের যে ম্যাথ তার অনুরূপ, একটু আলাদা করে। এগুলোই কিন্তু বিভিন্ন সময় অ্যাডমিশন পরীক্ষাগুলোতে কি এমসিকিউ এসে থাকে, তখন একটু দ্রুত এরকম করে চিত্র আকারে একটু কল্পনা করে যদি করতে পারেন একদম ইজি। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরের গাণিতিক সমস্যায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরের গাণিতিক সমস্যাটি নিয়ে চলে এসেছি, আমি আগে লিখে ফেলেছি। এখানে বলেছে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে। মানে প্রতিটিতে একই কন্ডিশন। দেখেন আপনারা কিন্তু একদম অভ্যস্ত হয়ে গেছেন, উভয় অক্ষকে স্পর্শ করা মানে ব্যাসার্ধটা কি হবে? কেন্দ্রের ভুজ এবং কোটির সমান হবে, অর্থাৎ ভুজ কোটির মান যত ব্যাসার্ধ তত। এবং যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে, দেখুন কন্ডিশন কিন্তু একটু চেঞ্জ করেছে, যার কেন্দ্রটা কি তৃতীয় চতুর্ভাগে এবং ব্যাসার্ধ দিয়ে দেওয়া রয়েছে √2। তাহলে বিষয়টিকে যদি কল্পনা করতে চাই তাহলে কি রকম কল্পনা করব? দেখুন তো, বিষয়টি কি এরকম না, আমাদের এটা একটি বৃত্ত, এটাই হলো আমাদের নির্ণয় বৃত্তটা। বৃত্তটি কোন, তার কেন্দ্রটা কোন চতুর্ভাগে? দেখেন কেন্দ্রটা হলো কি তৃতীয় চতুর্ভাগে, এবং এক্স এবং ওয়াই অক্ষ, দুটি অক্ষকে অর্থাৎ উভয় অক্ষকেই স্পর্শ করেছে। তার মানে বিষয়টি কি এরকম না? দেখুন তো, আশা করি আপনারা সকলে বোঝার কথা। এক্স প্রাইম ওয়াই, ওয়াই প্রাইম, এটা মূল বিন্দু। ওকে, তো আমরা বিষয়টি দেখি। দেখেন উভয় অক্ষকে স্পর্শ করেছে, অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, কিন্তু কেন্দ্রটা কোথায়? দেখুন তৃতীয় চতুর্ভাগে। তাহলে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট, এগুলো তো আমরা জানি প্রথম। তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়েছে। ওকে, এবং তার ব্যাসার্ধ কত? √2। তাহলে ব্যাসার্ধ একটু বলেন তো, এটা কি ব্যাসার্ধ কিনা? হ্যাঁ, এটা ব্যাসার্ধ। তাহলে কী হবে? √2। আচ্ছা, এখান থেকে এটাও কার সমান হবে? ব্যাসার্ধ √2, কারণ যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধগুলো কি হবে? কেন্দ্রের ভুজকোটির সমান, অর্থাৎ কেন্দ্রটা কি পাবো আমরা? √2, √2। বিষয়টি কি সকলে বুঝতে পেরেছি? মানে কিছুই না। ও একটু আজান দিচ্ছে, একটু আমরা আজানের জন্য একটু স্বল্প বিরতি নিচ্ছি। আজানটি শেষ হলেই আমরা আমাদের ক্লাসে ফিরে আসবো, একটু ওয়েট করি। ওকে, জি, আমরা আমাদের ম্যাথে ফিরে আসলাম। তো আমরা যেটা বলছিলাম সেটি হলো যে উভয়কে স্পর্শ করায় কেন্দ্রের ভুজকুটির সমান হবে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ যেহেতু √2, তাহলে কেন্দ্রের ভুজকুটি হবে √2। খুবই ভালো কথা, √2। এবং এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। মেইন বিষয়টি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি পাই একটু বলতে পারি? এখান থেকে আমরা ব্যাসার্ধটা স্পষ্ট পাচ্ছি, একদম স্পষ্ট। ব্যাসার্ধ হলো আমাদের কত? √2, এটা নিয়ে কোনো ডাউট নেই।
এবং কেন্দ্র কত পাচ্ছি বলুন তো প্রিয় শিক্ষার্থীরা? কেন্দ্র অনেকে বলবে √2 নো, যেহেতু এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে অবশ্যই কেন্দ্রের ভুজকোটি কিন্তু আর পজিটিভ হবে না, নেগেটিভ হবে, অর্থাৎ -√2 এবং কোটিও কী হবে -√2, কারণ এদিক ঘরে আসবে হলো -√2 পরিমাণ, তারপরে নিচে আরও যেতে হবে -√2 পরিমাণ, অর্থাৎ এখানে হবে মাইনাসের বিষয়টি কি ক্লিয়ার? যে ব্যাসার্ধ তাহলে হবে √2 আর কেন্দ্রের ভুজকোটি কী হবে -√2 এবং -√2। সকলে বুঝেছি কি না বিষয়টি একদম? ওকে, তাহলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না এবং বেশি লিখছি না একদম, কারণ আগের মতোই। তাহলে অলরেডি আমরা কি পেলাম? ব্যাসার্ধ পেলাম, কেন্দ্র পেলাম। আপনারা লিখবেন কথাগুলো আগের মতো, অর্থাৎ পূর্বের ম্যাথের মতো করে, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে সুতরাং কেন্দ্রের ভুজকোটি কার সমান হবে? ব্যাসার্ধের সমান। যেহেতু যেহেতু বৃত্তের ব্যাসার্ধ √2 আর তাহলে কেন্দ্রটি কি হবে? √2, যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে অবশ্যই কেন্দ্রটি হবে -√2, -√2, এইটুকু একটু লিখতে হবে বর্ণনা। তাহলে চলুন একদম ডিরেক্টলি আমি ম্যাথটি সলভ করে দিই। তাহলে বৃত্তের সমীকরণটি কী হবে অ্যাকচুয়ালি? তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, একদম চলে গেলাম নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে পরিষ্কার, নির্ণয় একদম বৃত্তের সমীকরণ। তাহলে সমীকরণটি কী হবে? x -√2 আর মাইনাস মাইনাস মিলে হবে +√2 হোল স্কোয়ার প্লাস y -√2, যেহেতু কেন্দ্রের কোটি আগে থেকে -√2 তাহলে হয়ে যাবে +√2 আর √ওভার ব্যাসার্ধের উপর স্কোয়ার, মানে কি √2-এর উপরে স্কোয়ার। এটিই মূলত আমাদের আনসার। চাইলে এটিকে আরও 2-1টা লাইন আমরা বর্ধিত করে নিতে পারি, যদি আপনারা চান তো করে দেবো 2টি লাইন। তাহলে এটা একদম কিছুই না, এটা হবে x² তার প্লাস হবে 2√2x প্লাস হবে √2 স্কোয়ার, মানে হবে 2y² প্লাস 2√2y আর এখানে হবে 2 আর এদিকে স্কোয়ার রুট কেটে গেলে 2 এদিকে আসে হবে -2, অ্যাকচুয়ালি -2 = 0। তো এটা বাদ আমরা যদি ক্যালকুলেশন আর একটু করি, থাকবে x², এখানে থাকবে আমাদের y², আচ্ছা এখানে থাকতেছে আমাদের 2√2x, এটা থাকতেছে হলো 2√2y আর এখানে শুধু একটি 2 পড়ে রয়েছে। বিষয়টি কি সকলে অবগত? একদম ক্লিয়ার। এটি হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। খুব ইজি না, জাস্ট আগের অঙ্কগুলোর মতোই। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যায় চলে যাই। আশা করি এটা একদম পানি হয়ে গেছে, সকলে বুঝেছেন। আর আমি আরেকটু কথা একদম বলি যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে বৃত্তের ক্লাসগুলো নিচ্ছি, আর যারা ইতিপূর্বের ক্লাসগুলো করেননি তাদেরকে বলবো আমাদের ইতিপূর্বের ক্লাসগুলো করে আসতে। আমাদের চ্যানেলের পুরো ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইউটিউব এর প্লেলিস্টে ধারাবাহিকভাবে দেওয়া আছে, আর সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসার অনুরোধ রইল। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা এখানে আগে থেকে আমি সমস্যাটি লিখে রেখেছি। তো দেখি সমস্যাটিতে বলেছে একটি বৃত্তের কেন্দ্র সি, ওকে, কিন্তু কেন্দ্রের মানটি দেওয়া আছে 4 এবং আর কোটির মানটি একটু আননোন, অর্থাৎ কে দেওয়া রয়েছে, অর্থাৎ একটি লেটার ব্যবহার করেছে, পুরোপুরি মান দেওয়া নেই। এবং পরবর্তীতে বলেছে বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে স্পর্শ করে। অর্থাৎ যে বৃত্তটির কেন্দ্র হলো 4K, সেই বৃত্তটি অক্ষ দুটিকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে, যেখানে ই বিন্দুর স্থানাঙ্ক আমাদের দিয়ে দেওয়া রয়েছে কিন্তু এফ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া নেই। কিন্তু আমাদের কাছে এই বৃত্তের সমীকরণ চাইনি, যে এত যে ইনফরমেশনগুলো দেওয়া, এই ইনফরমেশনযুক্ত যে বৃত্তটি সেই বৃত্তের কিন্তু আমাদের সমীকরণ চাইনি। আমাদের চেয়েছেটি এরকম, চেয়েছি কি এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা সি, ই এবং এফ বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই রিকোয়ার্ড অর্থাৎ নির্ণয় বৃত্তের যদি আমরা সমীকরণ করতে চাই, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের লাগবে সি বিন্দু, আমাদের লাগবে ই বিন্দু, আমাদের লাগবে এফ বিন্দুর মান। অলরেডি কিন্তু আমরা সি বিন্দুর
পেয়েছি, কিন্তু কে এর মান জানি না, খুব ভালো কথা। কিন্তু আমরা ই বিন্দু একদম পুরোপুরি আমাদের দেওয়া আছে, এফ বিন্দু সেটাও আমরা জানি না। তাহলে আমাদের কাজ হবে ফার্স্ট অফ অল যে সি বিন্দু এবং এফ বিন্দুগুলো পুরোপুরি বের করে নেওয়া, এবং তার পরবর্তীতে আমরা বৃত্তের সমীকরণটি বের করতে পারবো। অর্থাৎ ম্যাথ কিন্তু এখানে জোরালো বা কঠিন কিছু না, এখানে একটু বাড়তি ইনফরমেশন দিয়ে আমাদেরকে অন্যদিকে একটু ডাইভার্ট করেছে বিষয়টি এরকম। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা ম্যাথটি সলভ করি। ওকে, তাহলে আমরা প্রথমে যে বৃত্তটির কেন্দ্র এটা এই জিনিসগুলো দেওয়া আছে, তো সেই বৃত্তের ইনফরমেশন থেকে আমরা প্রথমে কিছু কি পয়েন্ট বের করব। তো আমরা যে সকল ম্যাথ ইতিপূর্বে সলভ করে আসলাম সেখানে আমরা এটি শিখেছি কিনা, এক্স এবং ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কী হবে, কেন্দ্র এবং কেন্দ্রের ভুজ এবং কোটি সমান, তাই কি না? বিষয়টি বুঝতে পারা যাচ্ছে না তো? তাহলে আচ্ছা, আমি একটু চিত্র এঁকে দিচ্ছি আপনাদের জন্য সহজে বোঝার জন্য। তাহলে আমরা ধরে নিচ্ছি এটি একটি বৃত্ত, এই বৃত্তটি কি করেছে ধনাত্মক দিকে, আচ্ছা আচ্ছা ধনাত্মক দিকে বলতে তাহলে আমরা এখানে নিচ্ছি এইটা, হ্যাঁ একটু হয়ে গেল, আমরা লিখছি এটা এক্স এক্সিস, এটা ওয়াই বোঝানোর জন্য আর কি, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এটি তো আমাদের সেই বৃত্ত যেটা কি করেছে এক্স এবং ওয়াই দুটি অক্ষর কি করেছে ধনাত্মক দিকে স্পর্শ করেছে, ভালো কথা। এবং এই বৃত্তটির কেন্দ্রটার নাম দিলাম আমরা সি। ওকে, যার স্থানাঙ্ক কি বলুন বলুন সকলে বলুন, এই সির স্থানাঙ্কটা কি দেওয়া 4 এবং কে দেওয়া, খুব ভালো কথা। এবং সেটাই আবার কি করেছে অক্ষদ্বয়কে ধনাত্মক দিকে যথাক্রমে ই বিন্দু এবং এফ বিন্দুতে স্পর্শ করেছি, ই বিন্দু এবং এফ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই বিন্দুটার নাম হলো আমাদের ই, আর ই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের দেওয়া আছে, আর এই বিন্দুটার নাম হলো এফ, তাই তো? তাহলে একটু দেখুন ই বিন্দুর স্থানাঙ্ক অলরেডি দিয়ে দেওয়া কি 4 0, ওকে, আর এফ বিন্দুর মান দেওয়া নেই। তাহলে এখনই কিছুক্ষণ পূর্বে যে আমরা করলাম যে ই বিন্দুকে যদি স্পর্শ করে এবং এফ বিন্দুকেও যদি স্পর্শ, অর্থাৎ দুইটি উভয় অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমরা এটা কিছু না করলাম না, তাহলে তার ভুজের মান, কেন্দ্রের ভুজের মান যা হবে কোটির মানও তাই হবে। এবং শুধু তাই না, সেটি কার সমান হবে, সেটি ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ এরকম কিনা যে যখন আমরা উভয় অক্ষকে স্পর্শ করবে তখন ব্যাসার্ধ যদি হয় আর ইজ ইকুয়াল টু হবে ভুজ ইজ ইকুয়াল টু কি কোটি। উভয় অক্ষকে স্পর্শ করা বলতে ব্যাসার্ধটা কী হবে ভুজ এবং কোটির সমান হবে। এগুলোই কিন্তু আমরা বিগত ম্যাথগুলোতে আলোচনা করলাম কিছুক্ষণ পূর্বেই। আশা করি এটা আপনাদের মাথায় চলে আসছে, বিষয়টি এসেছে কি না? তো চলুন বিষয়টি একটু লিখে করি। হ্যাঁ, আমরা এখানে লিখে ফেললাম যে প্রদত্ত বৃত্তটি উভয় অক্ষের ধনাত্মক দিকে স্পর্শ করেছে, সুতরাং অতএব আমরা লিখতে পারি ব্যাসার্ধ কার সমান, কেন্দ্রের ভুজের সমান, আর ভুজের সমান আবার কি কোটি, অর্থাৎ কেন্দ্রের ভুজ কোটির সমান হবে ব্যাসার্ধ। তাহলে একটু দেখি, একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, কেন্দ্রের ভুজ কত 4, তাহলে ব্যাসার্ধ কত হবে 4, তাই কি না? মানে অ্যাকচুয়ালি এখানে লিখে দিচ্ছি ইজ ইকুয়াল টু 4। ওকে, যে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি, একই কথা, ইজ ইকুয়াল টু কী হবে 4 হলো, কী হলো আমাদের 4। ওকে, তাহলে আমরা যে জিনিসগুলো পেয়ে যাই সেগুলো একটু লিখে ফেলি। তাহলে বলুন তো, তাহলে সি বিন্দুটা বৃত্তের কেন্দ্রটি, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, সি বিন্দুর স্থানাঙ্ক এত না লিখতে হতো, সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, সি বিন্দুর স্থানাঙ্ক কী দেওয়া বলুন 4 এবং কে দেওয়া, তাহলে 4 হলো, এবং কে বলতে কি কেন্দ্রের কোটিও তাহলে কত হবে 4ই হবে। ওকে, তাহলে অলরেডি আমরা কি পেলাম, সি বিন্দু পেয়ে গেলাম যে 4 আর ই বিন্দু তো আমাদের দেওয়া আছে, এগুলো আর না লিখি, আমি একবার লিখে ফেলছি। ই বিন্দু দেওয়া আছে আমাদের 4,0, এবং এফ বিন্দুটা কি হবে একটু বলে ফেলুন, এফ বিন্দু কি হবে, এই যে এফ বিন্দু, তাহলে এফ বিন্দুর কোনো ভুজের কোনো মান নেই। ওকে, তার মানে 0 এবং ওয়াইয়ের মান রয়েছে, এবং এই ওয়াইয়ের মানটা কত, এখান থেকে এইটুকু, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা অবশ্যই কি কের সমান, অর্থাৎ কে অলরেডি আমাদের 4 হয়ে গেছে, তার মানে
এফ বিন্দুটি হবে আমাদের 0 4। আশা করি বিষয়টি একদম ক্লিয়ার, তাই কি না? অর্থাৎ সি বিন্দু পেয়ে গেলাম, ই বিন্দু পেয়ে গেলাম, এফ বিন্দু পেয়ে গেলাম। কারণ এফ বিন্দুর কি থাকবে, এফ বিন্দুর কিন্তু আমাদের ভুজের মান থাকবে না, শুধু কোটির মান থাকবে, আর কোটির মান কি 4। ওকে, তাহলে হবে 0,4। অলরেডি আমরা 3টি বিন্দু পেয়ে গেলাম। কিন্তু আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে এত কিছুর দরকার নেই, কিন্তু আমাদের এগুলো খুব রিকোয়ারমেন্ট ছিল। সি বিন্দু খুবই দরকার ছিল, এফ বিন্দুটা দরকার ছিল, কারণ আমাদের এমন এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে যেটি সি, ই এবং এফ বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এখন আর এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আমাদের সি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু জানা থাকলেই বাকি কাজটা করতে পারবো। যে এরকম একটা বৃত্ত নির্ণয় করব সমীকরণ যেটা এই 3টি বিন্দু দিয়ে গিয়েছে। অর্থাৎ বিষয়টি এখানে যদি আরেকটু সুন্দর করে বলি, মানে আমাদের এরকম একটি বৃত্তের, এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে, যেটা কি করেছে, ধরি এটা সি বিন্দু, ধরলাম এখানে ই বিন্দু, ধরলাম এটা এফ বিন্দু, অর্থাৎ এই 3টি বিন্দু দিয়েই সে কি করেছে, গমন করেছে। এই বৃত্তের ইকুয়েশন লাগবে, এটি আর নয়। ওকে, তাহলে চলুন আমরা এই কাজটি শুরু করি। তাহলে ধরি বা মনে করি বা ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা ধরে নিচ্ছি নিম্নে যে বৃত্তটা বের করব তার সমীকরণ কিন্তু আমরা দুভাবে ধরতে পারি। আমরা এটা কি ভুলে গিয়েছেন কিনা, এরকমভাবে আমরা বৃত্তের সমীকরণ ধরতে পারি, যে কোনো বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। মনে আছে, সকলের মনে আছে যারা পূর্বে বিগত ক্লাসগুলো করেছেন, যে কোনো ধরনের বৃত্তের সমীকরণ কিন্তু এটা ধরা যায়, যেখানে বৃত্তের কেন্দ্র হলো কি, বৃত্তের কেন্দ্র হলো -g এবং কেন্দ্রের ভুজ হলো -g আর কোটি হলো -f। অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্টকে -2 দ্বারা ডিভাইড করলে যা পাবো, এবং ওয়াই এর কোএফিসিয়েন্টকে -2 দ্বারা ডিভাইড করলে পাবো -f, সেটাই হবে কেন্দ্রের ভুজ এবং কোটি। ওকে, মানে কেন্দ্রের স্থানাঙ্ক। মনে আছে? না হলে আশা করি যারা প্রথম থেকে ক্লাস করছেন তারা এটা ইজিলি পারবো। আর যদি এটা দিয়ে কষ্ট হয় আমরা আরেকভাবেও করতে পারি, যেরকম আমরা এটাও ধরে নিতে পারি যে এক্স মাইনাস কেন্দ্রটা যদি আলফা ধরি, কারণ এই বৃত্তের কেন্দ্র তো আমরা জানি না, এরকম ধরে নেওয়া যেত এক্স মাইনাস আলফা স্কোয়ার, ওয়াই মাইনাস কি ধরতাম, এরকম বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধও জানি না আর স্কোয়ার, এরকম করে ধরেও ম্যাথটি করা যায়। কিন্তু এক্ষেত্রে আমাদের আননোন মান ওই 3টি বিন্দু দ্বারা সিদ্ধ করবে। একই কথা হলো, একইভাবে প্রসেস আকারে যদি আমরা করতে থাকি, এটা দ্বারাও যে অ্যান্সার আসবে এটি দ্বারাও একই অ্যান্সার আসবে। তো এত কথা বাড়াচ্ছি না, এটি আমরা একটু মিশিয়ে দিই, আমরা যে কোনো একটা পদ্ধতিতেই করি। ওকে, সেটি মিশিয়ে দিয়েছি। তাহলে আমরা ধরে নিলাম নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটি কিন্তু একটি বৃত্তের আদর্শ সমীকরণ, এটা ধরে নেওয়া হয়েছে। এখন এটাই তো নির্ণয় বৃত্তই, আর এই বৃত্তটি অবশ্যই কি সি, ই এবং এফ, এই সি, ই, এফ এই 3টি বিন্দু দিয়ে যায়। ওকে, তাই কি না? লিখে দেখি, বিষয়টা লিখে ফেলি। সি বিন্দু আমরা পেয়েছিলাম 4 4, ই বিন্দু পেয়েছিলাম আমরা 4 0, আর এফ বিন্দু পেয়েছি 0 4। এই 3টি বিন্দু দিয়ে তো এই বৃত্তটি গিয়েছে, তাই তো? প্রশ্ন অনুসারে যে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা সি, ই এবং এফ বিন্দু দিয়ে যায়, তাহলে এই 3টি বিন্দু দিয়ে যায়। তাহলে আসেন এই সমীকরণটাকে ধরি 1 নং সমীকরণ। ওকে, ভালো কথা। এখন যেহেতু এই 3টি বিন্দু দিয়ে যায়, তাহলে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা এই 3টি বিন্দু দ্বারাই এই সমীকরণটিকে কি করে ফেলতে পারি, সিদ্ধ করে ফেলতে পারি, এবং সিদ্ধ করলে আস্তে আস্তে আমাদের আননোন মান যে জি, এফ এবং সি, এই মানগুলো আমাদের বের হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তাহলে বৃত্তটি এত বিন্দুগমে হয়, যদি আমরা সিদ্ধ করি এক্স এর জায়গায় দিব 4, তাহলে আমরা কি একবারে করে ফেলবো না লিখবো একবারে? আচ্ছা, আমি একটু লিখি প্রথমে। তাহলে দেবো 4 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় দেবো 4 স্কোয়ার প্লাস এখানে যদি আচ্ছা দিই 2gx এর জায়গায় দিলাম 4 প্লাস 2f, ওয়াই এর জায়গায় দিচ্ছি 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি একটু ভালো করে ক্যালকুলেশন করে ফেলি, একবারে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে 16, এখানে 16 হবে 32, 32, আর এখানে আসবে হলো আমাদের 8g, এখানে আসবে কত, এটা তো 8f, 8f প্লাস সি ইজ ইকুয়াল টু 0।
এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। কয় নং? 2 নং ইকুয়েশন। এরকমভাবে সি বিন্দুর পরে আমরা ই বিন্দু দিয়ে সিদ্ধ করতে পারি। ওকে, তাহলে ই বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি তাহলে কি দাঁড়াবে? আবার একবার কি আবার বৃত্তটি কোন বিন্দু? ই বিন্দুটা কি 40, এত বিন্দুগামী হয়, তো বিন্দুগামী হয় আমরা কি করব? সিদ্ধ করব। ওকে, তাহলে সিদ্ধ করলে কি পাচ্ছি? বিষয়টা একদম ইজি। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো? 4। তাহলে একবারে করে ফেলি। হ্যাঁ, এক্স এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে মানটি হবে 16 হয়ে যাবে। ওকে, তাই কি না? একটু ভালোভাবে বলুন। তাহলে একবারে লিখে দিই 16। আর ওয়াইয়ের জায়গায় বসাবো 0 বসালে ওয়াই মানটা ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে যখন 4 বসাবো তখন হবে আমাদের 8g আসবে। আর ওয়াইয়ের জায়গায় যখন 0 বসাচ্ছি, এখানে 0 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে শুধু একটি সি, মানে আমরা একবারে করে ফেললাম। এটাকে ধরলাম 3 নং। প্রিয় শিক্ষার্থীরা, চাইলে আপনারা এগুলো ভেঙে ভেঙে নিজেদের মতো করে আস্তে ধীরে করে ফেলবেন। ওকে, আবার আরও একটা বিন্দু আছে, সেটা কি এফ বিন্দু। ওকে, এফ বিন্দুটা কি 0, 4, এত বিন্দুগামী হয়। আমি এগুলো লিখতে ভালো লাগছে না, আচ্ছা লিখি, আপনাদের জন্য একটু লিখি। আবার বৃত্তটি, এগুলো লেখা লিখবেন আর কি, বৃত্তটি এত বিন্দুগামী হয়। ওকে, কি বিন্দুগামী? এই যে সি বিন্দুগামী যদি হয়, তাহলে সি বিন্দু দিয়ে যদি আমরা সিদ্ধ করি তাহলে এবার 0, তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসে এক্স এর ভ্যালু 0 হয়ে যাবে, ভ্যানিশ। ওয়াইয়ের জায়গায় কি বসাবো? 4, তাহলে কত হবে? এখানে হবে 16, এই যে গুড 16 আর 2gx, তাই তো? এটা gx না? তাহলে x এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে এই টার্মটি হয়ে যাবে আমাদের পুরোটা 0। আর ওয়াইয়ের জায়গায় বসাবো 4, তাহলে এখানে শুধু f থাকবে, অর্থাৎ 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ধরলাম 4 নং সমীকরণ। ও দেখা যাচ্ছে না? এই যে বিষয়টি এরকম। ওকে, আশা করি এবার দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা 2 নং, 3 নং এবং 4 নং, অর্থাৎ 3টি সমীকরণ নতুন করে ক্রিয়েট করলাম। কিন্তু এই সমীকরণগুলো থেকে আমাদের কোনো না কোনোভাবে জি, এফ এবং সির ভ্যালুগুলো বের করে নিতে হবে। তাহলে একটু সূক্ষ্মভাবে যদি চিন্তাভাবনা করি, যেরকম যে 2 নংয়ের সাথে যদি আমরা 3 নংটা বিয়োগ করি, একটু দেখি, তাহলে কিন্তু আমাদের 8g বাদ হয়ে যাবে, সি এবং সি ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কিন্তু পড়ে থাকবে শুধু এফ। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, বিয়োগ করি, তাহলে কিন্তু এফের মান পেয়ে যাব। ঠিক একই রকমভাবে যদি আমরা 2 নং থেকে 4 নংটা বিয়োগ করি, তাহলে দেখুন এফ বাদ হয়ে যাবে, সি বাদ হয়ে যাবে এবং জির মানটাও বেরিয়ে আসবে। ওকে, তো চলুন কথা না বেরিয়ে চটপট এগুলো কাজ করে ফেলি। ওকে, তাহলে আসুন আমরা কাজগুলো করব। ওকে, তাহলে এখন কি করব? এখন আমরা যে কাজটি করব, 2 নং থেকে কি করব? 3 নংটা বিয়োগ দেব। ওকে, তাহলে বিয়োগ দিলে কি পাবো? আপনাদের যদি বুঝতে খুবই কষ্ট হয় তাহলে লিখে করব না ডিরেক্ট করে দিলে বুঝবেন? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি করিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 2 নংটি ছিল হলো এটি এরকম, এইট জি, 8f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর 3 নংটা ছিল 8g, সির জায়গায় সিটা বসাবো, আছে সি 0। আমি যদি বিয়োগ করি, বিয়োগ করা বলতে কি চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাওয়া, তাই তো? এটা আমি কিন্তু করে দিচ্ছি, এটা আসলে আপনারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এটা করে দেওয়ার একদমই দরকার নেই, তারপরেও অনেকের হয়তো অসুবিধা হতে পারে, এই জন্য করে দিচ্ছি একটু। তাহলে বিয়োগ করলে এটা বাদ হয়ে যাবে, সি মাইনাস সি বাদ হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকবে হলো 16 আর এখানে থাকবে 8f ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন আর একটু করি, 8fটা যদি রাখি, 16টা দিকে -16 এবং পরবর্তীতে আমরা f যদি রেখে দিই, 8 যদি ডিভাইড হয়ে যায় তাহলে কত হবে? -2। বিষয়টা কি বুঝেছি? f এর মান হয়ে গেল -2। একই রকমভাবে আমরা 2 নং থেকে যদি 4 নং বাদ দিই, তখনও একই ঘটনা রকম পাবো। আবার যদি এটা করি, 2 নং থেকে আমরা 4 নং যদি বাদ দিই, তো দেখুন আমাদের 2 নংটি কি ছিল মনে আছে? আবার লিখতেছি, 32 প্লাস 8g, 8f প্লাস c, ওকে, 0।
আর 4 নংটা ছিল 16 প্লাস 8f, এই যে 8f, একটা ছিল প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো একই রকমভাবে বিয়োগ করলে তো আমাদের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে a প্লাস c মাইনাস c বাদ, 8f মাইনাস 8f বাদ, তাহলে এখানে থাকবে আবার একই রকমভাবে কত থাকবে, 16 প্লাস কত থাকবে 8g ইজ ইকুয়াল টু 0। তাহলে একই রকমভাবে এটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে c এর মানটা কত পাবো, এখানেও পাবো -2। ওকে, এখন f এবং g দুটিরই ভ্যালু পেয়ে গিয়েছি, এই দুটি মান পেয়ে গিয়েছি। এই মানগুলো, এই দুটি মানেই উভয় মান অথবা যে কোনো একটি মান যদি আমরা এই সমীকরণগুলোকে বসাই, যেমন এই যে এই ইকুয়েশনগুলো যে আমরা পেয়েছিলাম, দেখি একটু বিষয়টা, যে আমরা যদি এখন এই 3 নঙ্গে যদি জির মানটা বসাই -2, তাহলে আমরা সির মান পাবো না। আবার যদি এটাতে বসাই এফ এর মান -2 যদি বসাই, তাহলে -16 প্লাস বা সির মান 0 হয়ে যাবে। এখানে যদি জির মান বসাই -2, তাহলে -16 প্লাস 16 বাদ হয়ে সির মান 0 হয়ে যাবে। অথবা আমরা যদি 2 নঙ্গেও জি এবং এফ এর মানটা বসাই, তাও আমরা কিন্তু সির মানটা পাবো, এটা কোনো কিছুই না। ওকে, তো আসুন আমরা সির মানটা একটু বের করে ফেলি। তাহলে সির মানটা বের করতে গেলে এখন লিখবো এরকম, ইচ্ছা যে 2 নং হতে পাই, কি পাই 2 নং হতে পাই। 2 নংটা কি, এই যে এখানে 2 নং না দিয়ে 3 নং দিয়ে করলে আমাদের একটু সুবিধা। এই যে 3 নংটি হলো এটা। তাহলে একটু দেখি 3 নংয়ে কি আছে, 16 আছে। আর জির মানটা যদি আমি -2 বসাই, তাহলে এটা হয়ে যাবে -16 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা বাদ, তাহলে অতএব সির মানটা কিন্তু 0। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আপনাদের মতো করে একটু লিখে করবেন যে জির মান 3 নঙ্গে বসাই পাই, বা যে কোনো একটি সমীকরণে বসালেই কিন্তু সির মানটা বের হয়ে যাবে। ওকে, আমার কোন সমীকরণে বসাবো এটার কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটুকু যে আমাদের সির মানটা বের করতে হবে। যেই সমীকরণে বসায় সির মানটা বের হবে, যেভাবে সহজ হবে সেভাবে করবেন, এটা নিয়ে কোনো বলার কিছু নেই। তাহলে অলরেডি আমরা কি পেলাম, এফ এর মান পেয়ে গেলাম -2, জির মানও পেয়ে গেলাম -2 এবং সির মান 0। আর এই তিনটি ভ্যালুই যদি আমরা কি করি, এই যে নির্ণয় বৃত্তের ক্ষেত্রে যদি আমরা বসিয়ে দেই, এই যে আমরা কি করেছিলাম, নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা ধরেছিলাম x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এই 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কিন্তু নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবো, অর্থাৎ আমাদের আনসারটি হয়ে যাবে। তো চলুন এই কাজটি করে ফেলি এখন। তাহলে আমরা g = -2, f = -2, c = 0 এর মান 1 নংয়ে বসাই পাই। কোন নংয়ে, 1 নংয়ে বসাই পাই, এগুলো লিখবেন, 1 নং এ বসাই পাই। তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণটা যে এখন আমাদের এটি যদি আমরা এখানে বসাই, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াবে, বলে ফেলুন। এখানে আমাদের x² থাকবে প্লাস y² থাকবে। জির মান যখন -2 হবে, জির মান -2, তখন এখানে কি থাকবে, -4x আসবে। ওকে, আর এটার মান f এর মান -2, তাহলে -4y থাকবে, আর জির মান তো 0। ওকে, তাহলে লেখার কোনো প্রয়োজন নেই, ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে ইহাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ, অর্থাৎ এটাই হলো আমাদের আনসার, কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনাটি সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, তো আমাদের ভিডিও ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে আর কোনো নতুন কোনো ম্যাথ করাচ্ছি না, ঠিক আছে। নেক্সট পরবর্তী ক্লাসে আরও আমরা এরকম বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব এবং আলোচনা করব। তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে এবং ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন সকল নোটিফিকেশন নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় এবং আপনারা ক্লাসগুলো করুন। আশা করি সকলেই সকল কিছু বুঝতে পারবেন এবং প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো প্লেলিস্টে দেওয়া আছে। আর প্লেলিস্ট থেকে যারা ইতিপূর্বে ক্লাসগুলো করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও বিগত ক্লাস করেননি, আজকে প্রথম, তাদেরকে অনুরোধ করছি বিগত ক্লাসগুলো, অর্থাৎ আমরা কিন্তু আজকে লেকচার একদম 10ম লেকচার নিয়ে আলোচনা করলাম। ইতিপূর্বে আরও 9টি লেকচার রয়েছে, সেগুলো দেখবেন। ওকে, আর কোনো প্রকার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা আপনাদের সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ক্লাসে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আর পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ভিন্ন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।